আজকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি অসীম বড়ুয়া, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, প্রভাষক, অর্থনীতি। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয় বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। সামগ্রিক আয় ও ব্যয়, জিএনপি বা জিএনআই। জিএনপি বা জিএনআই এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম বা প্রোডাক্ট। দেশের নাগরিক হতে হবে। যে দেশের তুমি জিএনপি হিসাব করবা সেই দেশের নাগরিক হতে হবে। সেই দেশের নাগরিক দেশের ভিতরেও থাকতে পারে বা দেশের বাইরেও থাকতে পারে। যত চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা কর্ম উৎপাদিত হয়। চূড়ান্ত দ্রব্য হচ্ছে যে দ্রব্যগুলি সরাসরি আমরা ভোগ করি, সেগুলোকে আমরা চূড়ান্ত দ্রব্য বলতে পারি। চলো এবার আমরা সংজ্ঞাটাকে এভাবে বলি। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, দেশের নাগরিকরা দেশের ভিতরে এবং দেশের বাইরে যত চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা কর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা জিএনপি বা জিএনআই বলতে পারি। জিএনপি বের করার সূত্র সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এক্স মাইনাস এম কে আমরা এক্স এনও বলতে পারি। জিডিপি, সি প্লাস আই প্লাস জি সমান হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। সি হচ্ছে ভোগ, আই হচ্ছে বিনিয়োগ, জি হচ্ছে সরকারি ব্যয়, আর এক্স মাইনাস এম হচ্ছে নিট রপ্তানি। চলো এবার আমরা জেনে নিই জিডিপি কি। জিডিপির পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, বাংলা বলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। জিডিপি হিসাব করার সময় অবশ্যই দেশের অভ্যন্তরে হতে হবে। দেশের অভ্যন্তরে দেশীয় নাগরিকও থাকতে পারে অথবা দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকও থাকতে পারে। যত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদন করবে তার আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা জিডিপি বলতে পারি। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, দেশের অভ্যন্তরে দেশীয় নাগরিক ও দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিক কর্তৃক যত চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা কর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা জিডিপি বলতে পারি। জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি, অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি জিডিপি সমান জিএনপি মাইনাস এক্স মাইনাস এম। চলো শিক্ষার্থীরা এবার আমরা ভারসাম্য জাতীয় আয় কিভাবে নির্ণয় করতে হয় তা দেখে নিই। ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্র দুটি। একটি হচ্ছে সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে, এস ইকুয়াল টু আই হবে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে। 2 নম্বর হচ্ছে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের মাধ্যমে। সামগ্রিক চাহিদা হচ্ছে এডি আর সামগ্রিক যোগান হচ্ছে এস। এস ইকুয়াল টু ওয়াই আর সামগ্রিক চাহিদা সি প্লাস আই প্লাস জি। এখানে দুটি উদ্দীপক আছে। 1 নম্বর উদ্দীপক হচ্ছে সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই, বিনিয়োগ 100, জি 150। 2 নম্বর উদ্দীপক সি ইকুয়াল টু 100 প্লাস 0.5 ওয়াই, আই ইকুয়াল টু 200। এখানে দুটি উদ্দীপক আছে। দুটি উদ্দীপকের ক্ষেত্রে প্রশ্নে আসতে পারে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা তোমরা উদ্দীপক 1-এর ক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করবে 2 নম্বর সূত্র দিয়ে। যেহেতু এখানে ভোগ আছে, বিনিয়োগ আছে এবং সরকারি ব্যয় আছে, সেই কারণে সরকারি ব্যয় যদি থাকে তাহলে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করবে। উদ্দীপক 2-এ সি ইকুয়াল টু 100 প্লাস 0.5 ওয়াই, আই ইকুয়াল টু 200। এই ক্ষেত্রে 1 নম্বর সূত্রের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে হবে, সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে। কিন্তু উদ্দীপক 2-এ সঞ্চয় নেই, তোমাদেরকে আগে সঞ্চয় বের করে নিতে হবে। সঞ্চয় বের করার সূত্র, আমরা সঞ্চয় বের করার সূত্র যদি বলি, সঞ্চয় বের করার সূত্র এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। সঞ্চয় এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। এখানে আমরা সি এর মান বসিয়ে আমরা সঞ্চয় বের করে নিতে পারি। সি এর মান বসানোর পরে ভিতরের চিহ্ন পাল্টে যাবে 0.5 ওয়াই, এরপর ওয়াই থেকে 0.5 ওয়াই গেলে 0.5 ওয়াই মাইনাস 100। শিক্ষার্থীরা চলো এবার আমরা এই দুটি উদ্দীপক থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করি। উদ্দীপকে সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই, আই ইকুয়াল টু 100, জি ইকুয়াল টু 150।
উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। এখানে উদ্দীপকে যেহেতু ভোগ আছে, বিনিয়োগ আছে, সরকারি ব্যয় আছে, তাই আমরা 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান দেখিয়ে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। সামগ্রিক যোগানকে এস লেখা হয়, সামগ্রিক চাহিদাকে এডি লেখা হয়। সামগ্রিক যোগান হচ্ছে ওয়াই আর সামগ্রিক চাহিদা হচ্ছে ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয়। ওয়াই ঠিক থাকবে, সি এর মান তোমাদের উদ্দীপকে আছে 100 প্লাস 0.5 ওয়াই, প্লাস আই এর মান উদ্দীপকে আছে 100, জি এর মান উদ্দীপকে আছে 150। ওয়াই ইকুয়াল টু এখানে 100 100 150, এই তিনটি যোগ করলে আমরা পাই 350 আর 0.75 ওয়াই থাকে। যেহেতু 0.75 ওয়াই আছে, তাই আমি 350-এর সাথে 0.75 ওয়াই যোগ করতে পারবো না। 0.75 ওয়াই কে বাম দিকে নিয়ে আসবো। ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলে ডান দিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে বাম দিকে হয় ওয়াই মাইনাস 0.75 ওয়াই ইকুয়াল টু 350। ওয়াই এর সহগ হচ্ছে 1 থেকে 0.75 ওয়াই গেলে 0.25 ওয়াই ইকুয়াল টু 350। তাহলে আমরা ওয়াই এর মান বের করে ফেলি, 0.25 কে নিচে নিয়ে যাব, ওয়াই ইকুয়াল টু 1400। তাহলে শিক্ষার্থীরা ভারসাম্য জাতীয় আয় দাঁড়ালো 1400। শিক্ষার্থীরা উদ্দীপক একে সঞ্চয় ভোগ সঞ্চয়ের মাধ্যমে ভোগ দেওয়া ছিল, বিনিয়োগ দেওয়া ছিল, সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয়, এটি তোমরা বাসায় অনুশীলন করবে। চলো এবার আমরা চিত্রের মাধ্যমে কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে হয় সেটা একবার দেখে নিই। সামগ্রিক আয়, মোট সঞ্চয়, মোট বিনিয়োগ 300 400 500, মোট সঞ্চয় 50 100 150, মোট বিনিয়োগ 100 100 100। এটাকে আমরা স্বয়ংভূত বিনিয়োগ বলতে পারি। আয়ের পরিবর্তন হচ্ছে কিন্তু বিনিয়োগের কোনো পরিবর্তন হচ্ছে না, এটাকে আমরা স্বয়ংভূত বিনিয়োগ বলতে পারি। প্রশ্ন হতে পারে লেখচিত্রের মাধ্যমে ভারসাম্য আয় স্তর নির্ধারণ করো। এক্ষেত্রে সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে ভারসাম্য আয় স্তর নির্ধারণ করব। শিক্ষার্থীরা চলো এবার আমরা চিত্রটা আঁকি, কিভাবে সঞ্চয় বিনিয়োগের সমতা দেখিয়ে ভারসাম্য আয় স্তর নির্ধারণ করব। প্রথমে তোমরা লম্ব অক্ষ এঁকে ফেলো, এরপর তোমরা ভূমি অক্ষ নাও, এটি হচ্ছে মূলবিন্দু। লম্ব অক্ষে সঞ্চয় দেখাও এবং বিনিয়োগ দেখাও, আর ভূমি অক্ষে ভারসাম্য আয় দেখালাম। তোমরা এখানে সামগ্রিক আয় দেখতে পাচ্ছ 300 400 500। যেহেতু তুমি যদি ডাইরেক্ট মান দাও, তুমি এখানে দুটি দাগ কেটে নিবা, এরপরে তুমি এখানে 300 দাও, এরপর সমান করে 400 দাও, এরপর 500 দাও। সঞ্চয় এবং বিনিয়োগ লম্ব অক্ষে দিবা। সঞ্চয় সর্বনিম্ন মান 50, সর্বোচ্চ 150, বিনিয়োগ 100। তাহলে আমরা এখানে 50 করে দিতে পারি, 50 100 150। প্রথমে শিক্ষার্থীরা সঞ্চয় রেখাটি আমরা আঁকবো। 300 যখন আয় তখন সঞ্চয় হচ্ছে 50, 300 যখন আয় সঞ্চয় হচ্ছে 50। শিক্ষার্থীরা 300 কোটি টাকা আয়ে সঞ্চয় হচ্ছে 50 কোটি টাকা। 400 কোটি টাকা আয়ে সঞ্চয় হচ্ছে 100। 500 কোটি টাকা আয়ে সঞ্চয় হচ্ছে 150। এই বিন্দুগুলি যোগ করলে যে রেখাটি পাওয়া যাবে এটি হচ্ছে সঞ্চয় রেখা। এক্ষেত্রে আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্ক দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা তোমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছ, আয় যত বাড়ছে তোমার সঞ্চয়ও বাড়ছে, তার মানে আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্কটা হচ্ছে সমমুখী, এটি হচ্ছে সঞ্চয় রেখা। এবার শিক্ষার্থীরা আমরা বিনিয়োগ রেখাটি আঁকি। বিনিয়োগ 300 টাকা আয়, 300 টাকা আয়ে বিনিয়োগ 100, 400 টাকা আয়েও বিনিয়োগ 100, 500 টাকা আয়েও বিনিয়োগ 100। তার মানে আয়ের পরিবর্তন হচ্ছে, বিনিয়োগের কোনো পরিবর্তন হচ্ছে না। এই বিনিয়োগকে আমরা স্বয়ংভূত বিনিয়োগ বলতে পারি। 300 টাকা আয়েও বিনিয়োগ 100, শুধু এই বিন্দুগুলো যোগ করে দাও। 400 টাকা আয়েও বিনিয়োগ 100,
500 টাকা আয়ে বিনিয়োগ 100, অর্থাৎ আয়ের পরিবর্তন হচ্ছে কিন্তু বিনিয়োগ 100 রয়ে গেছে, তাই বিনিয়োগ রেখা ভূমি-অক্ষের সমান্তরাল হবে। এটি হচ্ছে বিনিয়োগ রেখা। বিনিয়োগ রেখা ভূমি-অক্ষের সমান্তরাল। আমরা এখানে একটু সম্পর্ক দেখাতে পারি, এটাকে এ বিন্দু দিতে পারি, বি বিন্দু, সি বিন্দু। চিত্রটির নাম হবে ভারসাম্য আয় স্তর নির্ধারণ সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে। শিক্ষার্থীরা চলো এবার আমরা চিত্রের ব্যাখ্যা করি। তোমরা দেখতে পাচ্ছ ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে সঞ্চয় এবং বিনিয়োগ দেখানো হলো। এ বিন্দুতে 300 কোটি টাকা আয়ে, 300 কোটি টাকা আয়ে তোমার সঞ্চয় কম, বিনিয়োগটা বেশি। সঞ্চয় কম, এ বিন্দুতে বিনিয়োগ বেশি, তাই এই 300 কোটি টাকা ভারসাম্য আয় হতে পারে না। এ বিন্দুতে সঞ্চয় কম, বিনিয়োগ বেশি। সঞ্চয় কম, বিনিয়োগ বেশি, তাই 300 কোটি টাকা ভারসাম্য আয় হতে পারে না। আয় বাড়বে, আয় বেড়ে 500 কোটি টাকা যখন হয় সি বিন্দুতে, সেখানে দেখা যাচ্ছে সঞ্চয় বেশি, বিনিয়োগ কম। সি বিন্দুতে এক্ষেত্রে সঞ্চয় বেশি, বিনিয়োগ কম, তাই 500 কোটি টাকাও ভারসাম্য আয় হতে পারে না। বি বিন্দুতে 400 কোটি টাকা আয়ে সঞ্চয় এবং বিনিয়োগ সমান, তাই আমরা 400 কোটি টাকাকে ভারসাম্য আয় বলতে পারি। শিক্ষার্থীরা তোমরা এই 400 কোটি টাকাই হচ্ছে ভারসাম্য আয়, কারণ 400 কোটি টাকা আয়ে সঞ্চয় এবং বিনিয়োগ সমান। তোমরা তাহলে এই চিত্রটি বাসায় অনুশীলন করবে, কিভাবে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে হয়। শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে আমার ক্লাসে, যারা তোমরা আমার ক্লাস মনোযোগ সহকারে শুনেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবে, বাসায় সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে।